দর্শক, আমাদের নিয়মিত আয়োজন উই লাভ স্পোর্টসে স্বাগত। আজ আমরা আলোচনা করব দেশের ফুটবল, ক্রিকেট ও হকি নিয়ে। অতিথি হিসেবে আজ উই লাভ স্পোর্টসে যোগ দিয়েছেন খন্দকার জামিল উদ্দিন, সাবেক ক্রিকেট বোর্ড পরিচালক ও হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। আরও রয়েছেন এনটিভির ক্রীড়া সম্পাদক নাসিমুল হাসান দুদুল। আপনাদেরকে স্বাগত। দর্শক, আরও একজন অতিথি পথে রয়েছেন, আমাদের সাথে যোগ দেবেন ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। উনি আসলে আমরা তার সাথেও আলোচনা করব ফুটবল নিয়ে। তো শুরু করি খন্দকার জামিল ভাই আপনাকে দিয়ে। ক্রিকেটে আসলে বাংলাদেশের কেমন দেখছেন? এশিয়া কাপে দারুণ খেলা, ইংল্যান্ডের বিপক্ষে বছর শেষ করেছিল আসলে ওয়ানডেতে হার দিয়ে, টেস্টে একটা জয় আছে, সেই জায়গাটা আসলে কেমন দেখছেন? এবং এখন নিউজিল্যান্ডে গিয়ে ওয়ানডে সিরিজে হার। ধন্যবাদ আপনাকে। নিউজিল্যান্ডের সিরিজে প্রত্যাশা যদিও আকাশচুম্বী ছিল, বাট বিদেশের মাটিতে কিন্তু সবসময় আমাদের জন্য, শুধু আমাদের জন্য কেন, নিউজিল্যান্ডে মানে লাস্ট সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছে সাউথ আফ্রিকা দল। এছাড়া কিন্তু কেউই গত 15-20 বছরে নিউজিল্যান্ডে গিয়ে কোনো সিরিজ জিততে পারেনি। সুতরাং এটা নিউজিল্যান্ডে গিয়ে খেলার সবসময় একটু কঠিন। যদিও বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে, আশা জায়গা নিয়ে পারফরমেন্সে সবাই আশা করেছিল যে নিউজিল্যান্ডে হয়তো আমরা একটা দুইটা ম্যাচ জয়ী হতে পারবো, যদিও সময় এখনও শেষ হয়ে যায়নি, এখনও আরও দুটা টি-20 দুটো টেস্ট ম্যাচ আছে। তারপরেও আমি বলবো যে আমাদের কিন্তু সুযোগ এসেছিল, বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু যেভাবে বাংলাদেশের বোলাররা তাদেরকে 250 রানের মধ্যে আটকে রেখেছিল এবং যেভাবে শুরু করেছিল তামিম ইমরুল 105 রানে 1 উইকেট, তারপরে তাসের ঘরের মতো ভেঙে পড়া, এই জায়গাটা আসলে ঠিক আমি মেনে নিতে পারিনি এবং এটাই কিন্তু আসলে বেশিরভাগ আমাদের ক্রিকেট প্রেমী দর্শকদেরকে হতাশ করেছে। তারপরেও আমি বলবো যে বাংলাদেশ যেরকম সাম্প্রতিক সময় যেরকম ক্রিকেট খেলছে, একেবারে খারাপ খেলছে না বাংলাদেশ। এই যে নিউজিল্যান্ডে গিয়ে যে জয়ের যে সিচুয়েশনটা তৈরি করা, কিছু কিছু ভুল করেছে। সর্বশেষ টি-20তেও সৌম্য ইমরুলের যে পজিশনিংটা, ক্যাচ নেওয়ার পজিশনটার কারণে টার্নিং পয়েন্ট ছিল, সেটা সেরকম কিছু কিছু ভুল করার কারণে আমরা আসলে ম্যাচের ফলাফলটা আমাদের আয়ত্তে নিতে পারিনি। বাট ওভারঅল কিন্তু বাংলাদেশ খুব খারাপ ক্রিকেট খেলেছে সেটা কিন্তু বলা যাবে না। তবে দুশ্চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে কিন্তু পারফরমেন্স না, আমার কাছে দুশ্চিন্তাটা হচ্ছে যে ব্যাকআপ ক্রিকেটার। আজকে মুশফিক দলের বাইরে যাওয়ার পরেই দলটার যেভাবে আমরা দেখছি এলোমেলো হয়ে গেছে এবং মাহমুদুল্লাহ ঠিকমতো সেভাবে পারফর্ম করতে পারেননি, বিশেষ করে ওয়ানডেতে। বাট তার ব্যাকআপ খেলোয়াড় হিসেবে সেরকম মানের খেলোয়াড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটাই কিন্তু বাংলাদেশের চিন্তার জায়গাটা। যদি আমরা ভালো মানের ব্যাকআপ খেলোয়াড় তৈরি করতে না পারি তাহলে আগামীতে, কারণ আপনি সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি এদের উপরে কিন্তু আপনি সবসময়, যেটা সাকিব বলেছে যে সিনিয়র প্লেয়ার তো 5 জন, বাকি তো 11 জন আমরা খেলি, শুধু 5 জনের উপর ডিপেন্ড করলে তো হবে না, বাকিদেরকেও তো দলে অবদান রাখতে হবে, সবাই মিলেই অবদান রাখতে হবে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা শুধু সিনিয়র প্লেয়ার এই 5 জন প্লেয়ার যখনই ভালো খেলে তখনই কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতে বের হয়, কিন্তু এটা আপনি কিন্তু সবসময় পাবেন না, লাগাতার কিন্তু এই জিনিসটা পাবেন না। তার মানে কি আপনার ব্যাকআপ সাপোর্ট দরকার। এরা যখন খারাপ করবে তখন অন্যরা যারা আছে, মোসাদ্দেক হয়তো একটা দুইটা ম্যাচে ভালো খেলছে বাট আবার ফ্লপ হয়ে যাচ্ছে, দলের নির্ভরতম ব্যাটসম্যান নাসির হোসেন যে কোনো অজ্ঞাত কারণেই হোক দলে নাই, এরকম সৌম্য সরকারের ব্যাট হাসছে না, ডাবল সেঞ্চুরি করলেও বাট যে কোনো কারণেই হোক তাকে দলে রাখা হয় নাই। সৌম্য যেরকম আশা জায়গা নিয়ে শুরু করেছিল, কিন্তু গত 1টি বছর কন্টিনিউয়াসলি তার ব্যাট ফ্লপ, তারপরেও তাকে আমরা সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছি। এই যে ব্যাকআপ খেলোয়াড়গুলো, সাব্বির এখন ভালো খেলছে, এই ভালো খেলাটা কিন্তু দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হবে। আপনি দেখেন সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি, এই 5 জন সিনিয়র ক্রিকেটার যদি ধরেন, আপনি দেখেন কত বছর ধরে তারা দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং একটা না, এমন না যে তারা 1 বছর বাদ পড়েছে আবার দলে ফিরেছে, এরকম কিন্তু হয়নি। তারা বাদ পড়েছে ইনজুরির কারণে, কিন্তু পারফরমেন্সের কারণে এদেরকে বাদ দেওয়া হয়েছে। আপনি একটা ম্যাচ কিন্তু দেখাতে পারবেন না। তার মানে কি এরা লাগাতার 10টা বছর আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, মাশরাফিটা আরও বেশি, 14-15 বছর। তো
এই যে এরা যখন টাইমটা যখন এদের শেষ হয়ে আসবে, তখন কাদের দিয়ে আপনি এই গ্যাপগুলো ফিল আপ করবেন? এইটাই আসলে দুশ্চিন্তার জায়গাটা। যারা ব্যাকআপ প্লেয়ার হিসেবে আসছে তারা কিছুদিন ভালো খেলছে, আবার হারিয়ে যাচ্ছে। এরকম কিন্তু অনেক প্লেয়ারের নাম আমি বলতে পারি, সোহাগ গাজীর নাম বলতে পারি, ইলিয়াস সানির নাম বলতে পারি, অনেকেই এসছে, কিন্তু তারা কিন্তু দলের জায়গাটা পাকাপোক্ত করে রাখতে পারেনি। এই জায়গাটাই কিন্তু শঙ্কার বিষয়, এবং এইখানেই কিন্তু বিসিবিকে কাজ করতে হবে। না হলে আগামীতে কিন্তু বিদেশের মাটিতে শুধু না, দেশের মাটিতেও আমাদের কিন্তু প্রবলেমের সম্মুখীন হতে হবে। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি কাজ করি, বাংলাদেশ ক্রিকেট সঠিক পথেই আছে, এবং আমরা খুব খারাপ ক্রিকেট খেলছি তা বলা যাবে না। দোদুল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, পাপন ভাই বলেছিলেন কিছুদিন আগে, কয়েকদিন আগে, যে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান করতে না পারাই হচ্ছে বাংলাদেশের এই পরাজয়ের সম্মুখীন হচ্ছে। মাশরাফিও সব শেষ ম্যাচে এই কথাটাই বলেছেন যে ব্যাটসম্যানদের সম্মুখে কিন্তু ক্যাচটা একটা টার্নিং পয়েন্ট ছিল, ওখানে ক্যাচটা নিলে বাংলাদেশ হয়তো ম্যাচটাতে আবার ফিরতেও পারতো। কিন্তু এরপরেও মাশরাফি সংবাদ সম্মেলনে বলেছেন যে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আসলে উনি দুষছেন। ধন্যবাদ আপনাকে। মানে অনুষ্ঠান শুরুর আগে আমি বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানাই। তারা ভারতের সাথে হেরে রানার্স আপ হয়েছে, কারণ যেখানে পুরুষ ফুটবল দল ভুটানের কাছে ব্যর্থ, সেখানে নারীরা একটা সাফল্যের খবর দিয়েছে। আর এটা সত্যি, বাংলাদেশের নিউজিল্যান্ড ট্যুর নিয়ে জামিল ভাই যেটা বললেন, যে নিউজিল্যান্ড ট্যুর নিয়ে আমরা নিউজিল্যান্ডের কন্ডিশনটাকে খুব ভয় পেয়েছিলাম। মানে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা ভেবেছিলাম যে আমরা 100-150-তে অল আউট হয়ে যাব, বিকজ অফ দ্য সুইমিং কন্ডিশন, উইকেট, বাতাস, ঠান্ডা সব কিছু মিলে সব কিছুই আমাদের বিপক্ষে যাবে। কিন্তু খেলা যখন শুরু হলো, তখন দেখলাম যে আসলে উইকেটগুলো বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য মানে খুব আহামরি আতঙ্কের কোনো কারণ ছিল না। যেখানে আপনি একদম মানে বল 150-60 বা এরকম যাচ্ছে, আপনি বলে ব্যাটে করতে পারছেন তা না। দ্বিতীয় ওয়ানডেটা একদম আমাদের হাতের নাগালে ছিল, যেখানটা আমরা সিরিজটাতে 2-1 করতে পারতাম, এবং বাংলাদেশ যদি সিরিজটা 2-1 করতে পারতো, এটাই ছিল আমাদের অ্যাচিভমেন্ট। এবং এই জায়গাটায় টোটালি ব্যর্থ হয়েছে ব্যাটসম্যানরা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে অ্যাবিলিটিটা আছে, আমরা গত 2 বছর বলেন, ঘরের মাটিতে বলেন, আমাদের ক্রিকেটাররা যেই সামর্থ্যের পরিচয় দিয়েছে ইভেন্ট ওয়ার্ল্ড কাপে, সেই পারফরমেন্সটা কিন্তু আমরা বাংলাদেশ টিমের এই সফরে দেখছি না, এখন পর্যন্ত দেখছি না। মানে একটা ক্রিকেটারের বেস্ট পারফরমেন্স, আপনার ধরেন তামিম বা ইমরুল একটা ওয়েল স্টার্ট দেওয়ার পরে টিমটাকে ইনিংস বিল্ড আপ করার জন্য যার যার যেই রোলটা প্লে করা উচিত, সেই জায়গাটাতে একটা ঘাটতি আমাদের বড়, যে কারণে কিন্তু আমরা ম্যাচগুলো হেরেছি। আপনি যদি প্রথম ওডিআইটা দেখেন, সেখানে যদি আপনার ওই সাকিব বা রিয়াদ এরা যদি 30-30-60 দুটো পার্টনারশিপ দিত, তাহলে কিন্তু ম্যাচটা ক্লোজ হয়ে যায়, খুব ক্লোজ। নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডের কাছে খুব কাছাকাছি গিয়ে হারা, এটা আমাদের কাছে জয়ের সামিল। এবং কেউ যদি মনে করে যে নিউজিল্যান্ডের মাটি থেকে আমরা সিরিজ জিতবো, সে নেহাত বোকা বা পাগল। আমি কখনোই মনে করি না বাংলাদেশকে বলা হচ্ছে যে তোমরা ঘরের মাটিতে বাক, কিন্তু এবার তোমরা বিদেশের মাটিতে ভালো করার চেষ্টা করো, তাহলে বাংলাদেশকে একটি বড় দলের স্বীকৃতিটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পাবে। সেই জায়গাতে টোটালি আমি এখন পর্যন্ত মনে করি বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলেই ব্যর্থ। তবে আমাদের যে টিম কম্বিনেশন যেটা, এটা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। যেমন আপনি ইমরুল কায়েস কিন্তু ছোট ভার্সনের ক্রিকেটার না। তার যদি স্ট্রাইক রেটটা দেখেন, তার থেকে অনেক বেশি, 117 স্ট্রাইক রেট হলো এনামুল বিজয়কে যদি আপনি নিতেন, তাহলে আপনি তার কাছ থেকে কিপিংও পেতেন, তার কাছ থেকে ব্যাটিংটাও পেতেন। একটা ব্যাটসম্যানকে দুইটা কাজ, তাহলে আপনি সোহানের জায়গায় আরেকজন বোলার অথবা খেলাতে পারতেন, তাহলে আপনার টোটাল টিমের বৈচিত্র্যটা, যে বোলিং এবং ব্যাটিংয়ের ভ্যারিয়েশনটা বাড়ত। এবং আমি এখনও মনে করি যে লোক মানে একবারে ফর্মে নেই, সৌম্য সরকার, ব্যাটে বলে যাচ্ছে না, তাকে খেলানো হচ্ছে ওডিআইতে পৃথিবীর সেরা জায়গাটা নাম্বার 3-এ খেলে হলো বিশ্বের বেস্ট ব্যাটসম্যান। যে সৌম্য নিয়ে আমরা দোদুল ভাই আবারও আপনার কাছে ফিরবো, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, অল্পক্ষণ পরই ফিরছি। দর্শক, আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে। আমরা কথা বলছি দেশের ফুটবল, ক্রিকেট এবং হকি নিয়ে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। স্বাগত আপনাকে উই লাভ স্পোর্টসে। দর্শক, আলোচনায় ফেরার আগে আমরা দেখে নিব গতকাল ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া
বিভিন্ন ঘটনা নিয়ে একটি প্রতিবেদন। চলুন প্রতিবেদনটি দেখে আসি। ভারতের কাছে ৩-১ গোলে হেরে প্রথমবারের মতো সাফ নারী ফুটবলের ফাইনালে উঠেও শিরোপা অধরা রয়ে গেল বাংলাদেশের। অন্যদিকে নিজেদের মাঠে পাওয়া জয়ে টানা চতুর্থ সাফিরে শিরোপা করায়ত্ত করল স্বাগতিক ভারত। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলার ১১ মিনিটেই গোল করে এগিয়ে যায় স্বাগতিক ভারত। পরে ৩৮ মিনিটে ফরোয়ার্ড স্বপ্নার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে ভারত আরও ২টি গোল আদায় করে নেয়। বাকি সময়টাতে চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি সাবিনাদের দল। এর আগে ৩বার নেপাল ফাইনাল খেলেও এবারই প্রথম ফাইনালে ওঠার কৃতিত্ব দেখায় গোলাম রব্বানী ছোটনের শিশুরা। আজ রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণ হয়েছে আগেই, বাকি ছিল রেলিগেশন দল নির্ধারণ করার। কিন্তু উত্তর বারিধারা ও ফেনী সকারের মধ্যকার প্রথম প্লে অফ ম্যাচ খেলতে মাঠে আসেনি কোনো দলই। বাইলজ অনুযায়ী দুই দলের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিরিজের শেষ ২ টি-২০ খেলতে নেপিয়ার ছেড়ে মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এখনও জেতার সামর্থ্য রাখে পুরো দল, এমনটাই বিশ্বাস করেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। শুক্রবার বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। এবার সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক থেকেও সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-20 সিরিজ শুরু হওয়ার আগেই নির্বাচকদের এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। তবে উইকেট কিপার হিসেবে দলে থাকবেন ধোনি। এর আগে ২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ভারত কাপ্তান। তার অধিনায়কত্বে ভারত ২০০৭ টি-20 বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ২০০৭ থেকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি, যেখানে ১৯৯ ওয়ানডেতে ধোনির পকেটে আছে ১১০টি জয়। পাশাপাশি ৭২টি টি-20-র মধ্যে ৪১টিতে জয় পেয়েছে ভারত। শুধুমাত্র অধিনায়ক হিসেবেই ওয়ানডেতে ধোনির ব্যাট থেকে রান এসেছে ৬,৬৩৩ রান। দর্শক, গতকাল ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম। আমরা ফিরছি আবারও আলোচনায়। দোদুল ভাই, আপনার কাছে ছিলাম আমরা। সৌম্য সরকারের ফর্ম নিয়ে আপনি কথা বলছিলেন। আসলে সৌম্য সরকার ভালো প্লেয়ার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপে তিনি ভালো করেছেন, কিন্তু মানুষের একটা খারাপ সময় ভালো সময় যায়। সৌম্য সরকারের বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না। তো যার সময়টা ভালো যাচ্ছে না তাকে সেরা একাদশে রাখাটা নেহাত বোকামি ছাড়া মনে হয় কিছুই না। যদিও কোচ হাতুড়ি সিং অনেক ভালো বুঝেন আমাদের থেকে, তবে আমরা দূর থেকে যেটা বুঝি, এই জায়গায় একজন ফর্মালা প্লেয়ার যদি খেলাতো বাংলাদেশ ভালো করতো। এবং আমি এটাও মনে করি যে ইমরুল কায়েসেরও টি-20-তে না রেখে বরঞ্চ আপনি যদি সেকেন্ড ওডিআই টি-20-তে ওই জায়গায় যদি মেহেদী মিরাজকে খেলেন, বেটার অপশন। কারণ টি-20-তে আপনার বোলিং অপশনটা দরকার, বৈচিত্র্যটা দরকার। ছোট ছোট স্পেল তো, কারণ এখানে কিন্তু আপনার সব মানে 10টা ব্যাটসম্যান রান করে না, টি-20-তে রান করে কিন্তু 1 থেকে 2 জন ব্যাটসম্যান, যারা খেলাটাকে ঘুরিয়ে দিবে। সুতরাং আপনার ব্যাটিং লিস্টটা বড় না করে বরঞ্চ আপনি বোলিংয়ে যদি একটু বৈচিত্র্য আনেন, এই জায়গাগুলোতে পরীক্ষা করা যেতে পারে। এবং জামিল ভাই যেটা বলছিল যে ব্যাটসম্যানদের অবশ্যই ব্যর্থতা, আমরা চাই বাংলাদেশ টিমটা বাংলাদেশ এবং বিশ্বকাপে যেই পারফরমেন্সটা করেছে, ব্যাটসম্যানরা তাদের যেই সামর্থ্যটা দেখিয়েছে সেটা করুক। এই কাজটা যদি করে অটোমেটিক আপনি রেজাল্ট পাবেনই। বা টি-20-তে দোদুল, আমি একটা জিনিস খুব অবাক হয়েছি যে মেহেদী মারুফকে নিয়ে যাওয়া হলো। আমরা ভেবেছিলাম যে ওকে টি-20-তে বোধহয় খেলানো হবে, সেই জন্যই তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে 3 দিন 4 দিন পরেই তাকে আবার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। এই ব্যাপারটা আসলে ঠিক আপনার কি কাছে কি কোনো তথ্য আছে? না, তথ্য না, সেটা হচ্ছে যে আমরা যেটা প্রথমে শুনেছিলাম যে একটা ছেলে একটা বিপিএল সিরিজ ভালো খেললো, সাথে সাথে তাকে একটা সিরিজে সুযোগ দেয় না। কিন্তু যেহেতু আপনি তানভীরের মতন ছেলেকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, সুভাশিসকে দিয়ে করেছেন, সেখানে মেহেদী মারুফকে আপনি ট্রাই করতে পারতেন, বিকজ এই ইয়াং ব্লাড। এবং টি-20-তে তারাই ভালো খেলে যারা একদম ফর্মে। টি-20-র হিসাবটা কিন্তু আলাদা, ওডিআই টি-20 খেলানো না হলে তাকে নিয়ে যাওয়া হলো কেন? ওই মানে সারপ্রাইজ প্যাকেজ, যে তুমি বিপিএলে ভালো খেলেছো এর জন্য তোমাকে ঘুরিয়ে আনলাম, এরকম কিছু একটা আর কি। আমার ঠিক বোধগম্য হয়নি আসলে। আচ্ছা, এর সাথে আমি যদি আরেকটু যোগ করি, সামনে শ্রীলঙ্কা, ভারত এবং হয়তো দক্ষিণ আফ্রিকা সফর আছে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশে আসবে। আসলে এই টিমটার মধ্যে কি ধরনের সিঙ্ক আপ দরকার? আমি জামিল ভাই দিয়ে শুরু করি, আসছি আপনার কাছে। রূপদা, আপনার কাছে আবারও আসবো। আমরা আপনাকে দিয়ে শুরু করতাম, আমরা ফুটবল নিয়ে প্রথম আলোচনাটাই আমাদের ছিল। আমরা আবারও আপনার কাছে ফিরছি। রূপদার কাছে যাইতে পারেন, আমরা অসুবিধা নেই। জামিল ভাই, হ্যাঁ, বিষয়টা হচ্ছে সামনে বেশ কয়েকটা সিরিজ এবং সবগুলো অ্যাওয়ে সিরিজ। অস্ট্রেলিয়াও বাংলাদেশে খেলার এক ধরনের এগ্রি করেছে, 2টা টেস্ট খেলবে।
তো সব মিলিয়ে আসলে কেমন একটা ভবিষ্যৎ বছরটা কেমন হতে যাচ্ছে এবং এই দলটার মধ্যে আসলে আরো কোনো ধরনের সিঙ্ক আপ করানো দরকার কিনা। সৌম্যর যেমন অফ ফর্ম, সচিনেরও এক সময় অফ ফর্ম ছিল, তাকে রিহাব করানো হয়েছে। সৌম্যর ক্ষেত্রে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কিছু টেকনিক্যাল বিষয়ে কাজ করতে পারে কিনা? অবশ্যই এই বছরটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ঠাসা একটা বছর। কিন্তু আপনি এখানে খেলে আসবেন, তারপরে কিন্তু আপনার শ্রীলঙ্কার সাথে খেলা আছে, তারপরে আপনার ভারতে আপনার টেস্ট ম্যাচ আছে, তারপরে আপনার লন্ডনে আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে আপনার ত্রিদেশীয় একটা ট্রাই নেশন আছে, বাংলাদেশ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড একটা ট্রাই নেশন আছে, তারপরে আপনার সাউথ আফ্রিকা সফর আছে, আবার অস্ট্রেলিয়া আসবে বাংলাদেশে। সুতরাং সব মিলিয়ে কিন্তু একটা ঠাসা একটা সফর সূচি বাংলাদেশ ক্রিকেটের জন্য। সুতরাং এই সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্লেয়ারদের ফিটনেস ধরে রাখা। এত যখন ক্রিকেট খেলবে তখন কিন্তু ফিটনেসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য যারা নাকি দলের সিনিয়র খেলোয়াড় তাদেরকে কিন্তু কম গুরুত্বপূর্ণ ম্যাচে একটু একটু করে রেস্ট দিয়ে দিয়ে খেলাতে হবে। কিন্তু তা না হলে কিন্তু যেমন তাসকিনকে রেস্ট দিয়ে টেস্টে খেলানোর জন্য নির্বাচকরা চিন্তা ভাবনা করছেন, সেরকম রেস্ট দিতে হবে। মুস্তাফিজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাকেও সব ম্যাচ কিন্তু খেলানো যাবে না, কারণ এমনিতেই সে চোটে পড়ে। এরকম প্লেয়ারদের কিন্তু খুব ভালোভাবে সাবধানে ইউজ করতে হবে। এবং প্রথমেই আমি যেটা বলছিলাম যে ব্যাকআপ প্লেয়ার, যে ব্যাকআপ দদুল বলছিল যে আজকে আমরা ওকে কনসিডারই করি না এনা বিজয়কে যদি আজকে দলে রাখতাম, হয়তো সৌম্যর জায়গায় আমরা কিন্তু একটা মুশফিক ইনজুর্ড ছিল, তাকে কিন্তু আমরা বিকল্প পেতাম এবং একটা এক্সট্রা বোলার আমরা কিন্তু এখানে, যেটা মিরাজের কথা বললাম, মিরাজকে তখন আমরা কিন্তু সেখানে খেলাতে পারতাম। এইরকম কিছু জিনিস আছে যেটা যেমন নাসির, সারিয়ার নাফিস, এইরকম কিছু ব্যাকআপ প্লেয়ার আছে। আসলে সেই দিকগুলোতে কিন্তু আমরা ব্যাকআপ প্লেয়ারদের দিকে কিন্তু সেইভাবে দৃষ্টি নিবদ্ধ করছি না। যখন আপনার টানা সিরিজ চলবে তখন কিন্তু আপনার এই 14-15টা প্লেয়ার কিন্তু আপনাকে সারা বছর পূর্ণাঙ্গ সার্ভিস দিতে পারবেন না। আপনার কিন্তু কিছু ব্যাকআপ প্লেয়ার লাগবে, কারণ এই সময় টানা খেলতে গেলে আপনার অনেক সময় ইনজুরিতে পড়ে, অনেক সময় পারফরমেন্সের সমস্যা দেখা দেয়। এইসব ক্ষেত্রে যাতে আপনি কোয়ালিটি বিকল্প দলের মধ্যে হাজির করতে পারেন, সেই দিকটার দিকে আমি মনে করি যে খেয়াল রাখা দরকার। এবং সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার খেলোয়াড়দের ফিটনেস এবং তাদেরকে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করে সারাটা বছর ফিট রাখা যায়, সেই দিকটাকে আমার মনে হয় যে সেদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষভাবে দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আর যেটা আমরা গত কিছুদিন যাবতই দেখছি যে হাতুড়া সিং, অবশ্যই উনি ভালো কোচ, অনেক ভালো বোঝেন, বাংলাদেশের অনেক সাফল্য তার হাত ধরে এসছে। বাট তার সাম্প্রতিক সময়ে একটা প্লেয়ারের উপরে অতিমাত্রা নির্ভরতা, যেমন সৌম্য সরকার কন্টিনিউয়াস ব্লক করার পরে এরকম সময় আমরা দেখি যে প্লেয়ারকে রেস্টে দেওয়া হয় যাতে সে নিজেকে আবার ফিরে পেতে পারে, বা তাকে কোনো রেস্ট না দিয়ে কন্টিনিউয়াস খেলানো, তানবীরকে হঠাৎ করে নিয়ে গিয়ে খেলানো, এই যে টিম কম্বিনেশনে তার যে এই যে হঠাৎ করে বিভিন্ন জিনিসের যোগ পরীক্ষা নিরীক্ষা, এইটা আমার মনে হয় যে একটু কম করলে, কারণ এত ঠাসা সফরসূচির মধ্যে আপনি যদি এরকম কন্টিনিউয়াস পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে কিন্তু দলের সফলতার ক্ষেত্রেও যেমন প্রবলেম হবে, তেমনি দল যে একটা এক সূত্রে গাঁথা থাকে এবং একটা একাত্মতা নিয়ে যে খেলে সেই জিনিসটার মধ্যেও কিন্তু ছেদ পড়বে। সুতরাং আমি মনে করি এই জিনিসগুলোর দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবশ্যই দৃষ্টি রাখা প্রয়োজন। সেই জায়গা থেকে দদুল ভাইয়ের কাছে আরেকটু জানতে চাইবো, নাসির কিন্তু গত একটা বা দুইটা বছর ধরে বোলিংয়েও কিন্তু বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে, বা ঘরোয়া আসরগুলোতে উনি বোলিং করেছেন। সাথে যদি আমরা সাব্বিরের বোলিংটাও ধরি, মাহমুদুল্লাহকে যদি আমরা রেগুলার বোলিং করাই, প্র্যাকটিসটা করাই, সেক্ষেত্রে আসলে আমরা সাকিবের ব্যাকআপ হিসেবে কিন্তু বোলার এখানে অপশন পেয়ে যাচ্ছি। এটা তো মানে মাঠে আপনি কাকে দিয়ে বোলিং করাবেন না করাবেন এটা নির্ভর করবে হলো অধিনায়ক কি চায়। মানে একটা অধিনায়ক তার মানে একটা কোচ তার গেম প্ল্যানিংটা দেয়, এটা বাস্তবায়ন করে অধিনায়ক মাঠে। সাব্বির আলামিন দলে নেই, এটা নিয়ে তো নানা প্রশ্ন উঠছেই যে কেন নেই, কি নেই। কোচ বলছে যে নাসির জোরে বল খেলতে পারে না, নানান ধরনের। আচ্ছা ঠিক আছে, নাসির জোরে বল খেলতে পারে না, আলামিনের শৃঙ্খলার কারণে বাদ দিলাম, সবই দিলাম, তাহলে সৌম্য সরকার আমি এতবার ব্যবহার কেন করব? তাহলে তার ব্যাকআপ যান। তার আমার দলে যে প্লেয়ার নেই তা তো না। আমার টিমে কিন্তু আমি এক হাতুড়ি সিংকে, যে ভদ্রলোক যার হাত ধরে আনা, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে আমার বললো যে তোরা তো আশরাফুল যখন খেলতো তখন তো 6 বা 5-এ ফেল হইতো, তারপরেও তোমরা খেলায় থাক কেন? আশরাফুল যখন খেলতো তখন বাংলাদেশে কিন্তু ব্যাকআপ প্লেয়ার ছিল না। যে আশরাফুলের আরেকটা বিকল্প ছিল সেকেন্ড আশরাফুল, কিন্তু এখন তো আপনার টিমে ব্যাকআপ প্লেয়ার অনেক। আপনি একটা ওপেনারের ক্ষেত্রেই তো আপনার 3জন প্লেয়ার দাঁড়ানো, এনামুল বিজয় আছে, মিথুনও আছে, মিথুন আলীও। আপনার কাছে অপশন যে নাই তা তো না, কিন্তু আপনি মাইন্ডসেটটা একদম ঠিক করে রেখেছেন যে সৌম্য সরকার, আবারও বলছে যে ভালো প্লেয়ার, এটা নিয়ে আমি সন্দেহ কোনো প্রকার করি না, কিন্তু
তার সময়টা হলো এখন খারাপ। এই সময় তাকে রেস্ট না দিলে তার কিন্তু আপনার উচিত হলো মাঠের পারফরমেন্স ধরে রাখা। জামিল ভাই যেটা বললো যে বাংলাদেশের লম্বা একটা সফর, ঘরের মাঠে যদি অস্ট্রেলিয়া আসে বাংলাদেশ ভালো করবে, এবং ইংল্যান্ডের যে কন্ডিশন আমরা ব্যবহার করেছি সেই কন্ডিশন অনুযায়ী যদি খেলি আমরা ভালো করব। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ গত 2 বছর যাবৎ বিশ্ব ক্রিকেটে একটা ভালো দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই সফরে কিন্তু আমি সেটার সিমটমটা দেখছি না। যে 3 মাস আগে অনেকে বলেছে বাংলাদেশে কিন্তু বলে হারানো সম্ভব না, এখন আর সেই দল নাই, কিন্তু এই সফরে দেখছি উল্টোটা। আমি চাই বাংলাদেশ দলটা আগের জায়গাটায় ফিরুক, অর্থাৎ যে কোনো দল মাঠে নামার আগে যাতে বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে কীভাবে হারাবো, ওই জায়গাটা যদি আপনি আবার চলে আসতে পারেন তাহলে দেখবেন যে বাংলাদেশের পারফরমেন্স অটোমেটিক ভালো হবে। আমরা আবারও ক্রিকেটের আলোচনায় ফিরবো, আমরা একটু ফুটবলে যাই। অবশ্যই ফুটবলটা অনেক আসলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 5মবারের মতো রূপদা ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন, অভিনন্দন। এবং কেমন দেখলেন আসলে পুরো এটা মৌসুমটা কেমন গেল প্রিমিয়ার লিগের? আসলে আমি শুরুতেই আমাদের যে নারী ফুটবল দল সাব ফুটবলের রানার্স আপ হয়ে এসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমার মনে হয় যে তারা দেশের জন্য একটা বিরাট অর্জন নিয়ে ফিরবে আজ সন্ধ্যায়। আমার প্রথমবারের মতো সাব ফুটবলের ফাইনালে উঠেছে এবং চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করেছে। লড়াই করে ফার্স্ট হাফটা যদিও ড্র ছিল 1-1, পরে একটা পেনাল্টি গোল এবং আরও একটা গোল খেয়ে 3-1 হেরে গিয়েছে। তো আমরা যে গত 3 বছর যেটা পারিনি সেটা মেয়েরা এবার করে দেখিয়েছে। আশা করছি যে তারা আগামী সাপে গিয়ে হয়তো আমাদের জন্য সেই কাপটা নিয়ে আসবে। আর ক্লাব ফুটবলের দিকে যখন বলছেন, আবাহনী এবার বলবো যে শুধু চ্যাম্পিয়ন নয়, যেটা প্রফেশনাল লিগের আগে হয়নি, যেটা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছে, সেটা সত্যি গৌরবের। এটা আমি মনে করি শুধু আবাহনী ম্যানেজমেন্টের জন্য নয়, খেলোয়াড়দের জন্য নয়, আবাহনীর সাথে সংশ্লিষ্ট যারা আছে সবার জন্য এটা একটা বিরাট গৌরবের, এটা ইতিহাস হয়েই থাকবে। তো এই ক্ষেত্রে বলবো যে আপনার টিম ম্যানেজমেন্ট, ক্লাবের অফিসিয়াল যারা আছে তারা তাদেরকে সাপোর্ট দিয়েছে, কোচ টিমটাকে সঠিকভাবে পরিচালিত করেছে, আর মাঠে আপনার খেলোয়াড়রা তাদের হায়েস্ট লেভেলে তাদের এফোর্টটুকু দিয়েছিল বিদায় এই সব কিছুর সমন্বয় ঘটিয়ে আবাহনী চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে সক্ষম হয়েছে। সেই জায়গা থেকে আমি আর একটু যোগ করি, জর্জ কোটান ছিলেন, অমলেশ দার অভিজ্ঞতাটা কাজে লেগেছে, আপনি নিজে একজন ভালো সংগঠক, সেই জায়গা থেকে দলটার আসলে সিঙ্ক আপটা কিভাবে করেছেন আসলে সবার জন্য হয়তো একটা উদাহরণ হয়ে থাকবে এটা। মূলত বলতে গেলে আমরা গত 2টা বা ধরতে পারেন 3টা সিজনে আমরা ট্রফি পাইনি, তখন আমাদেরকে সব আবাহনীর সাথে ট্রফি নেয় এই জিনিসটুকু কিন্তু যায় না। তো স্বাভাবিকভাবে আমরা যখন গতবারের কী কারণে আমাদের এই আমরা ট্রফিটা পাইনি সেটাকে খুঁজে বের করার জন্য চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রে আমাদের মূল বিষয়টুকু ছিল স্কোরিংয়ের দুর্বলতা, সেটাকে মাথায় রেখে আমরা লোকাল একটা শক্তিশালী স্কোয়াড গড়ার চেষ্টা করেছিলাম। সেই সাথে বিদেশি যাতে এনে এমনভাবে টিমটাকে তৈরি করে দেওয়া যাতে আপনার ওই আমাদের স্কোরিংয়ের যে সমস্যাটুকু আগে ছিল সেটা থেকে বেরিয়ে আসতে পারি। তো আমাদের যে চিন্তাভাবনা সেটার একটা সঠিক প্রতিফলনে মাঠে ঘটেছিল। আমাদের সানডে 19টা গোল করে হাইয়েস্ট স্কোরার হয়েছে। যদি আপনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকেন, লি টাক যে ইংলিশ ফুটবলারটা এসেছিল সে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট প্লেয়ার ছিল, সে নিজে গোলও করিয়েছে এবং মাঠ থেকে সানডেকে গোল করার জন্য যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে। তো যে আমাদের যে ব্যর্থতাটুকু গুছানোর জন্য যে জিনিসগুলো দরকার ছিল, আমার মনে হয় তারপর বিদেশি কোচের দরকার ছিল, কোটানকে আবার টিমের সাথে সংযুক্ত করা হয়েছে। লোকাল কোচ অমলেশদার কথা বললেন, গোলকিপার কোচ আতিক ছিল, ঝন্টু ছিল, টোটাল একটা টিম কোচিং স্টাফ নিয়ে ফিজিও ছিল। আর সেই সাথে আমি বলবো যে আমাদের টিম যেটা অফিসিয়াল সাইড থেকে যে সাপোর্টটুকু দিয়েছে, যখনই আপনার প্রতি ম্যাচে আপনার খেলোয়াড়দেরকে আপনার 3 লাখ করে ম্যাচ উইনিং বোনাস দেওয়া হয়েছে যাতে তারা উৎসাহিত হয় এবং তাদের জন্য নিজেদের জন্যও খেলে, তাদের নিজেদের খেলাটুকু ক্লাবের জন্য হয়ে যাবে এবং সেই সাথে উৎসাহ যোগানোর যে রসদটুকু দরকার সেটা আমরা দেওয়ার চেষ্টা। আমি একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আবাহনী টিমকে অভিনন্দন, তারা শিরোপা পেল। এখানে একটা উল্লেখ করার বিষয় হচ্ছে যে স্বাধীনতার পর ঢাকা লিগে প্রথম আনবিটেন চ্যাম্পিয়ন কিন্তু আবাহনী 77-এ, তারপরে মোহামেডান, আবার টানা 3বারের শিরোপা সেটাও আবাহনী 85-এ যেটা ব্রাদার্সকে হারিয়ে হলো। এবং এবছরও ছিলেন মনে হয় ওই দলটাতে। হ্যাঁ, এবছর দেখলাম যে ফুটবলে তারা আনবিটেন হলেন, মানে আনবিটেনটা তাদের সাথেই যায়। আর আবাহনীর শিরোপা জয়টা বাংলাদেশ ফুটবলের জন্য খুব ভালো, কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের 2টা সবথেকে জনপ্রিয় ক্লাব, একটা ঢাকা মোহামেডান, একটা আবাহনী।
অথচ একটা টিম মানে রেলিগেশনে ফাইট করে, যার কোটি কোটি দর্শক, 10 নম্বরে এবার ছিল, সে ফার্স্ট ডিভিশনে নেমে যায়। আবাহনী এখনো তার আধিপত্যটা ধরে রেখেছে। আমি মনে করি যে দর্শক প্রিয় যেই ক্লাবগুলা মোহামেডান এবং আবাহনী, এরা যদি বাংলাদেশে ফুটবলে সার্ভাইভ না করে, বাংলাদেশের টোটাল ক্রীড়াঙ্গনে আপনি এগিয়ে নিতে পারবেন না। কারণ টোটাল জিনিসটা এই দুইটা ক্লাবের মধ্যে অনেক কিছু সীমাবদ্ধ। এবং আমরা চাই যে আবাহনীর দেখা দেখি যাতে মোহামেডানও আগামীতে তাদের পুনর্জন্ম আবার যেন নতুন করে মোহামেডান তার স্বরূপে ফিরে আসে। আমরা মোহামেডান নিয়ে আলোচনা করেছিলাম আগেও। আমরা আরো একটা জিনিস কি মোহামেডান ক্লাবের পরিচালক যুক্ত করতে পারি জামিল ভাই, মোহামেডানের বড় একটা সমর্থক গোষ্ঠী ছিল, আবাহনীরও বিশাল একটা সমর্থক গোষ্ঠী আছে, এখনো এক্সিস্ট করে। তো আপনারা কি আরো কোনোভাবে তাদেরকে ইনক্লুড করতে পারেন কিনা খেলাগুলোতে, বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে, মাঠের টিকেটের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে মাঠে যাওয়ার একটা অনুপ্রেরণা দেওয়া, তাহলে হয়তো তাদের দেখে দর্শকদের দেখে খেলোয়াড়রা আরো ভালো ফুটবল খেললো। আসলে এমনিতে তো এখন মানে বাংলাদেশ ফুটবলের মানের যে অবস্থা, তাতে করে তো এমনিতেই দর্শক খরায় ভুগছে বাংলাদেশের ফুটবল। অনেক চেষ্টা করেও দর্শক মাঠে নেওয়া যায় না। আর সমর্থক গোষ্ঠীটা ডিপেন্ড করে কিন্তু আপনি ক্লাবটা বা দলটা কতটা ভালো খেলছে তার উপর, পারফরমেন্সের উপরে। মোহামেডানের সাম্প্রতিক সময় যে পারফরমেন্স, তাতে কিন্তু এই প্রণোদনা দিয়েও দর্শকদের, আপনি যারা বা মোহামেডানের সমর্থক যারা, তাদেরকে কিন্তু প্রণোদনা দিয়েও, কারণ তারা কিন্তু প্রণোদনার জন্য বসে থাকে না। যখন পারফরমেন্স ভালো হবে তখন কিন্তু কোনো কিছু লাগবে না তাদের। তারা এমন পাগল দর্শক, পাগল সমর্থক, মোহামেডান ক্লাবের যারা প্রকৃত সমর্থক যারা, তারা এত পাগল সমর্থক, তাদেরকে কোনো প্রণোদনার প্রয়োজন নেই। তাদের প্রণোদনা কিন্তু পারফরমেন্স। আপনি ভালো মাঠে ভালো পারফর্ম করেন, তাদের কিচ্ছু দেওয়া লাগবে না, তারা সবাই দল বেঁধে কিন্তু মাঠে গিয়ে হাজির হবে। আবাহনীর সমর্থক গোষ্ঠী যারা দেখেন, তাদের কি কোনো প্রণোদনা দিয়েছে আবাহনী? ভালো পারফর্ম করেছে, সবাই মাঠে গেছে, সবাই মিলে দলকে সাপোর্ট করেছে। আসলে মূল জিনিসটা হচ্ছে পারফরমেন্স। এই যে মোহামেডান, আমি একজন মোহামেডানের পরিচালক হিসেবে আমার আজকে আমি খুবই লজ্জিত এবং দুঃখিত যে আমার দলকে রেলিগেশন ফাইট দিতে হয়, এবং সেই জন্য আমাকে পত্রিকায় সাক্ষাৎকার দিতে হয় যে রেলিগেশন কীভাবে আপনারা ঠেকাবেন বা কী বৃত্তান্ত। এই সাক্ষাৎকার আমাকে দিতে হয় মোহামেডানের পরিচালক হিসেবে। এটা সত্যি লজ্জার, খুবই দুঃখজনক। মোহামেডানের মতো একটা ঐতিহ্যবাহী দল এরকম অবস্থায় পড়বে। আমার এরকম ওয়ান্ডার্সের কথা মনে পড়ে যাচ্ছে। ওয়ান্ডার্সও একসময় প্রচণ্ড প্রতাপশালী ঐতিহ্যবাহী দল ছিল, আজকে সেই দলটার খবর নেই। সুতরাং মোহামেডানেরকে দেখলে এখন আমার ওই শঙ্কা জেগে উঠছে। বাট মোহামেডানের বিশাল সমর্থক গোষ্ঠী আছে, মোহামেডানের ভালো কর্মকর্তারা আছেন। একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে ক্লাবটা যাচ্ছে। আমি মনে করি এই ক্রাইসিস থাকবে না। আমরা এই ব্যাপারে এখন থেকেই নিজেরা কাজ করা শুরু করেছি, এবং আগামীতে ইনশাল্লাহ আপনারা মোহামেডানকে ভিন্ন রূপে দেখতে পাবেন এই অনুষ্ঠানে। আমি মোহামেডানের সমর্থক এবং ফুটবল সমর্থক যারা আছেন, তাদের সবাইকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে মোহামেডানের একজন পরিচালক হিসেবে দায়িত্বের সঙ্গে আমি বলছি যে আগামীতে মোহামেডানের চিত্রটা আপনারা ভিন্নভাবে দেখতে পাবেন বলে আমরা সেই আশাই করব। দুদুল ভাই, আমরা আবারও ফিরবো আপনার কাছে ফুটবল নিয়ে। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, উই লাভ স্পোর্টসে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত উই লাভ স্পোর্টসে। আমরা আলোচনা করছিলাম দেশের ফুটবল নিয়ে। এখন দুদুল ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে যেটা বলছিলেন। বাংলাদেশের প্রথম ক্লাব ঢাকা মোহামেডান, যারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে খুব ভালো ফলাফল করেছিল, এশিয়ান ক্লাব কাপের ফাইনাল লেভেলে খেলেছিল ঢাকা মোহামেডান। ঢাকা মোহামেডান পিরোজির মতো ক্লাব তাকে ঢাকায় হারিয়েছিল। আল ইত্তেফাকের মতো ক্লাবের সাথে ড্র করেছিল। মালয়েশিয়ার পেনাঙে, মালয়েশিয়ার মাটিতে তাদেরকে হারিয়েছিল যখন নাসের হেজাজি মোহামেডান টিমের কোচ ছিলেন। অনেকে অনেক প্রশ্ন করে যে স্বাধীনতা উত্তর আবাহনী বাংলাদেশে প্রথম আধুনিক ফুটবল আনে। এই কথাটার সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। এই কারণে আমি এই বিষয়ে অনেক পুরনো ফুটবলারদের সাথেও কথা বলেছি। তারা বলেছে যে আবাহনী 74 বা ওই সময় যেসব টিম করেছিল, ওই সময় যারা তারা যেই দলে খেলতো, সেই দলের প্লেয়ারদের পায়ে বল রাখার অ্যাবিলিটি ছিল, কোয়ালিটি ছিল, 11টাই ভালো প্লেয়ার ছিল, যার জন্য মনে হতো যে তাদের পাসিং ফুটবলটাই ওটাই মডার্ন ফুটবল। মডার্ন ফুটবল বাংলাদেশে চালু করে হলো নাসির হেজাজি, যেটা 87-এ মোহামেডান খেলে, অ্যাপ্লাই করে ক্লাব কাপ ফুটবলের মধ্যে দিয়ে। ওই বছরই আবাহনী করিম মোহাম্মদ এবং সামির সাকিরকে উড়িয়ে আনে ইরাক থেকে।
ওই বছর আবাহনী মুক্তিযোদ্ধার সাথে একটা ফুটবল ম্যাচ খেলে, যেটা টোটাল ফুটবলের একদম 100% টোটাল ফুটবল, একটা স্ট্রাইকার নিয়ে খেলেছিল, অপু মনে হয় সম্ভবত একটা স্ট্রাইকার ছিল ম্যাচে, এবং আবাহনী যে ফুটবল খেলেছিল ওটা চোখে ধরার মতো। মানে আধুনিক ফুটবলের যেই ধাপটা বাংলাদেশে এসছিল সেটা হলো 87-এ, এরপর থেকে সব দলই খেলছে। তখন এই যে দুইটা ক্লাবের যেই রমরমা জৌলস ছিল, সেই অবস্থাতে এখন আমরা বাংলাদেশের ফুটবলকে নিয়ে যেতে পারি নাই, যে কারণে আমরা আজকে ভুটানের মতো দলের কাছে হারি। অথচ ভুটান, মালদ্বীপ এসব টিমকে তো 7টা 8টা করে আমরা দিয়েছি, ক্লাবগুলো দিয়েছে, ন্যাশনাল টিম না। সুতরাং আমি আবাহনী 8-10 গোল করে দিয়েছে ক্লাব ফুটবলে। সেই জায়গায় আমি মনে করি যে মোহামেডানের আসলে, আমি আবাহনীকে আবারও ধন্যবাদ দিই যে আবাহনীর ম্যানেজমেন্ট তারা কিন্তু যে কোনো প্রতিকূল অবস্থার ভিতরেই থাকুক, অবশ্যই ধন্যবাদ। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর আবাহনী ক্লাব মাঠে নামবে ঢাকা মোহামেডান ক্লাবের হয়ে, এটাই বলা ছিল। এবং আবাহনী ক্লাব যখন মাঠে নামলো, বাংলাদেশের প্রথম ক্লাব যাকে দুই দিকের দর্শকরা তালি দিয়েছে। বাংলাদেশের দর্শকরা কিন্তু বিভক্ত, কেউ মোহামেডান করে, কেউ ওয়ান্ডার্স করে, কিন্তু একটা ক্লাব দুই গ্যালারি থেকে তালি পেয়েছে, সেই দলটা কিন্তু আবাহনী। তাহলে কিন্তু একটা প্রতিকূল অবস্থার ভিতরেও ঢাকা আবাহনী কিন্তু বাংলাদেশের ফুটবল অনুরাগীদের সমর্থন পেয়েছিল। আমি মনে করি যারা বাংলাদেশের আবাহনী করে, যারা মোহামেডান করে বা অন্য দল করে, তাদের উচিত মোহামেডান ক্লাবটাকে বাঁচিয়ে তোলা। মোহামেডান ক্লাব যদি ফুটবল বা ক্রিকেট বা সেটা যদি তার আগের স্বরূপে আসে, দেখবেন বাংলাদেশের খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে এবং সব কিছুতেই ভালো করবে। সেই জায়গা থেকে দাদার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে সামনে তো বেশ কয়েকটা টুর্নামেন্ট আছে, ব্যস্ত সূচি আছে, আপনারা কি ধরনের কর্ম পরিকল্পনা নিয়ে মাঠে থাকবেন আসলে সামনের দিনগুলোতে? আসলে লিগটা শেষ হলো মাত্র, ইন্ডিপেন্ডেন্স কাপ দিয়ে শুরু করেছিলাম, ফাইনালে হেরেছি, ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছি, এরপরে লিগ শেষ হলো। তো আমাদের ভবিষ্যৎ যে কার্যক্রম, তার প্রথমেই বলবো যে আগামী মাসে শেখ কামাল টুর্নামেন্ট হওয়ার কথা আছে চট্টগ্রামে। টিম যদি এই খেলায় পার্টিসিপেট করে, তাহলে আগামী মাসের 18 তারিখে এই খেলা শুরু হবে বলে আমরা যতটুকু জানি। আর এরপরে আমাদের যেটা হচ্ছে, ঢাকার ফুটবলে হয়তো আমরা বাংলাদেশের যে টপ লিগ সেটাতে চ্যাম্পিয়ন হয়ে এখন এএফসি কাপে খেলার জন্য আমরা কোয়ালিফাই করেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে এই সাউথ এশিয়ার যে টিমগুলো আছে, সেখানের ক্লাবগুলো শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আমরা অবতীর্ণ হব মার্চের 14 তারিখ থেকে। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ, শুধু দেশের গণ্ডিতে না, নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে যে সাউথ ইস্ট এশিয়ার যে টিমগুলো আছে তাদের সাথে লড়াই করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। তো গ্রুপে ইন্ডিয়ার একটা টিম আছে, মালদ্বীপের চ্যাম্পিয়ন টিম আছে, সেই সাথে ঢাকা থেকে বাংলাদেশের আবাহনী কোয়ালিফাই করে আছে। চতুর্থ টিমটার জন্য কোয়ালিফাইং খেলা হবে, 4টা টিম খেলবে, মোহনবাগান মালদ্বীপের সেকেন্ড টিম, ভুটান আর হচ্ছে শ্রীলঙ্কা, এখান থেকে কোয়ালিফাই করে 4 নম্বর টিমটা আসবে। তো এই মার্চের 14 তারিখ থেকে একেবারে মের 31 তারিখ পর্যন্ত 6টা ম্যাচের সূচি দেওয়া আছে। তো এর মধ্যে আমরা আশা করছি যে আমাদের টিম যে ফুটবলটুকু এবার লিগে খেলেছে, এর ধারাবাহিকতাটুকু যদি বজায় রাখতে পারে আর বিদেশিদের যদি সেই সাপোর্টটুকুও থাকে, তাহলে হয়তো সাউথ ইস্ট এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য আবাহনী লড়তে পারবে এবং নিজেদেরকে প্রমাণ করতে পারবে। তো এইটা শেষ হওয়ার পরে হয়তো আমরা ঢাকার সেই ফুটবল কার্যক্রম পুনরায় শুরু হয়ে যাবে। তো আশা করি যে এটাকে ব্যস্ত সময় কাটাতে হবে ক্লাবকে। এর সাথে যদি একটু যুক্ত করি দাদা, আপনি বলেছেন, আমরাও জানি, যেটা হচ্ছে সানডে চিজু বা হাইস্ট স্কোরার, টপ স্কোরার লিগের, লিটা খুব ভালো ফুটবল খেলে থাকেন। তো আমরা কি ফরওয়ার্ড বা স্ট্রাইকিং জোনে শুধু আবাহনী না, সবগুলো দলই কি আমরা বিদেশিদের কাছে চলে যাচ্ছে কিনা? আমরা ফরওয়ার্ডদের, বাংলাদেশি ফরওয়ার্ডদের, আপনাকে খুব ভালোভাবে যদি বিশ্লেষণ করেন, একটা জায়গায় আপনাকে কিন্তু একমত হতেই হবে। যখনই বিদেশি খেলোয়াড়রা দলের সাথে সংযুক্ত হয়, ক্লাবগুলি কি চায় যে হ্যাঁ আমার টিমের রেজাল্টটা আনার ক্ষেত্রে যেহেতু 3 জন থাকে, ম্যাক্সিমাম টিমে কিন্তু আপনার স্ট্রাইকিং জোনে 2 জন খেলোয়াড় নিয়ে খেলেছে। আবার এদেরকে ঠেকানোর জন্য ডিফেন্সে একটা ব্যাকআপ প্লেয়ার রেখেছে, যাতে ওই ফরওয়ার্ডগুলি আমার সাথে যখন খেলবে আমার টিমটাকেও তাদেরকেও থামাতে হবে। তো আমরাও একইভাবে 2 জন উপরে নিচে 1 জন নিয়ে খেলেছি। তো আমাদের যেটা আপনার সাথে আমি এটুকুই বলবো, আমরা আমাদের এই টিমের সাথে যেহেতু একটু পিছের থেকে খেলেছিল, স্ট্রাইকিং জন্য আমরা কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদেরকে সুযোগ দিয়েছিলাম। জীবন তার হাইয়েস্ট সুযোগ পেয়েও আপনার কোনো এক পর্যায়ে মানে 14 ম্যাচে কোনো গোল করতে পারেনি, এরকম একটা সিচুয়েশনে সে টিম থেকে আবার ড্রপ হয়েছে।
হেমন্ত এসে ঢুকেছে, জুয়েল রাইট সাইড থেকে এসছে। পরবর্তীতে যখন খুব আবাহনী যখন একটা ক্রাইসিস মোমেন্টে চলে আসে বলতে পারেন, একটা ম্যাচে এসে লাস্ট 3 ম্যাচে এসে লি এবং সানডে দুজনেই কিন্তু আপনার ইনজুরিতে পড়ে যায়। তখন আমরাও একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার লোকাল প্লেয়ার যদি ক্লিক না করে, শুধু একমাত্র উপরে আপনার আমাদের 4th প্লেয়ার যেটা, সেটাও আরেক ইংলিশ প্লেয়ার জনাতন ছিল। তো আমাদের লাস্ট 3 ম্যাচে কিন্তু জীবন 5টা গোল করেছে। তো আমাদের লোকাল প্লেয়ার কিন্তু যে আগের প্রায় 12-14টা ম্যাচে একটা গোলও করেনি, সে কিন্তু ক্রাইসিস মোমেন্টে টিমটাকে বের করে এনেছে। তো এই ক্ষেত্রে আপনার সুযোগ পেলে আমাদের দেশি প্লেয়াররাও যে করবে না, সেটার সাথে আমি মানে দ্বিমত পোষণ করবো। আমি আশা করি তাদের উপর আমরা আস্থা রাখলে তারাও আস্থার প্রতিদান দেবে। সেটা হচ্ছে যে ক্লাব কোটি কোটি টাকা দিয়ে একটা দল করে, সে তো চাইবে যে তার দলে বেস্ট প্লেয়ারগুলো খেলুক। সেখানে সে লোকাল প্লেয়ার বা বিদেশি প্লেয়ার এই বিভেদে যাবে না, সে চাইবে সাফল্য। এখানে আপনার বাফুফের যদি কোনো নিয়ম নীতি থাকে, যেমন এই যে নকিব, জাকির, মামুন জুয়ারদাররা যেবার বেরিয়েছে, তখন কিন্তু একটা 3rd ডিভিশনের প্লেয়ার এরকম খেলানোর একটা অপশন ছিল না, একজন প্লেয়ার একটা বাধ্যতামূলক ছিল। পরে ওই ব্যাচে কিন্তু নকিবরা। তো বাফুফের যদি ওইরকম কোনো নিয়ম করে, সেক্ষেত্রে ক্লাবগুলো হয়তো ফলো করতে পারে, কিন্তু ক্লাবগুলা কোটি কোটি টাকা খরচ করে সে বিদেশি স্ট্রাইকার খেলাবে না। এই জায়গাটা প্রফেশনালিজম সাপোর্ট করে না। প্রফেশনাল লিগে এইসব আসলে এই কথাগুলো যৌক্তিক না। প্রফেশনাল লিগ ইজ প্রফেশনাল লিগ। যখনই আপনার খেলাটা শুরু হয়ে যায়, আমরা তো অন্যান্য দেশে দেখি যে 18টা বা 20টা দলের প্রফেশনাল লিগ হয়, আমরা এখানে 12 দলে আটকে আছি। এটার কি কোনো ধরনের একটু বাড়ানো যায় কিনা? না, এটা আমি আপনাকে সংযুক্ত করি। এটাতে আগামী যে লিগটা হবে, এখানে আরো 2টো টিম বাড়ার একটা পরিকল্পনা আছে। ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়ে এটা 16টা টিম হবে বলে আমাদের এরকম চিন্তা ভাবনা আছে। আশা করছি এটা আগামীতে হয়ে যাবে। বাট প্রফেশনাল লিগে একটা জিনিস কিন্তু শেষ বেলায় এসে কিন্তু খুব খারাপ লাগলো আমার। আজকে পত্রিকাতেই দেখলাম যে বাফুফে যেখানে স্পষ্ট বাইলজেও আছে যে প্লে অফ খেলতে হবে, সেখানে 2টা দল একটা হয়ে মাঠেই গেল না। আমি সেই ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখছি ঢাকা স্টেডিয়ামে, আমার তো মনে পড়ে না কখনো এরকম হয়েছে যে 2টা দলের একটা দলও জোট বেঁধে মাঠে আসে নাই। এটা কিন্তু খুব খারাপ হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে এই প্রিমিয়ার লিগটা সুন্দরভাবেই সমাপ্ত হয়েছিল, আবাহনী চমৎকার নৈপুণ্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বাট শেষ বেলা এসে কেমন যেন একটা ছন্দপতন ঘটলো বলে মনে হয়। আমি মনে করি এই ক্ষেত্রে বাফুফের খুব স্ট্রং অবস্থানে থাকা উচিত। এই প্রফেশনালিজমের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার কোনো কারণ নেই। বাইলজে যেভাবে আছে, যা যা বলা আছে সেভাবেই অ্যাকশন নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো উদাহরণ সৃষ্টি করতে না পারে। এই ব্যাপারে বাফুফের প্রতি আমার অনুরোধ থাকবে। বাফুফে এই কাজটা আসলে করতে পারবে না। কারণ করতে পারবে না হচ্ছে বাফুফের ক্লাব স্টেক হোল্ডারের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। বাট আজকে কিন্তু ডেপুটি চেয়ারম্যান রহিম ভাই কিন্তু বলেছেন যে তাদের সব পয়েন্ট কেটে নেওয়া হবে এবং তাদের শুনে যাবে। শুনে আপনি জুভেন্টাসের মতো দলকে তো নামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা বলেছেন ওনার কথার উপর ভিত্তি করে। আসলে আপনার তাদের অবস্থানটুকু লিগের নিচের দিকে আছে। যে এটা প্লে অফ মানে 2 টিমের এক টিম থাকবে, এক টিম যাবে, এরকম একটা পরিস্থিতি। পয়েন্ট কাটলেও কিন্তু তারা নিচেই থাকবে। তো স্বাভাবিকভাবে আমার যে বাইলজ আছে সেটা ফলো করতে গেলে আমার মনে হয় যে ফেডারেশন খুব জরুরি ভিত্তিতেই আপনার লিগ কমিটির মিটিং ডেকে এই ডিসিশনের জন্য যতটুকু নেওয়া, আমার মনে হয় যে আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, টিম যদি মাঠে না আসে তারা তাদের কি শাস্তির বিধান আছে সেটা অনুযায়ী তারাই সিদ্ধান্ত দিয়ে দেবে। এটাতে ফেডারেশনের অপেক্ষার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, বা সেটা সিদ্ধান্তটুকু ফুটবল ফেডারেশনকেও দিতে হবে না। তারা যে শাস্তি করে, তারা যে ভুলটুকু করেছে এটার শাস্তি দেওয়ার জন্য ডিসিপ্লিনারি কমিটি যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে বাইলস ফলো করে সেই অনুযায়ী কাজ করবে। বাইলস ফলো করে তো বাফুফে আসলে সেভাবে কাজ করে না, বাট করতে হবে, করে না। বাট এখন ঘটনা হচ্ছে কি, বাংলাদেশের যেটা বললাম যে ক্লাব স্টেক হোল্ডারের সংখ্যাটা বেশি না। আমি নজরুল ভাই আপনাদের সাথে একটু দ্বিমত করব, কারণ এই কারণে বাফুফে করোনা এই বিষয়টুকুতে আপনার আমার সাথে দ্বিমত থেকে যাবে। বাফুফে আপনার বাইলজ অনুযায়ী প্রতিটা সিদ্ধান্ত দিয়ে এসছে এই পর্যন্ত। এরপরে যদি কোনো কনসিডারেশনে এসে থাকে সেটা কিন্তু ভিন্ন বিষয়, এটা বাইলজের ব্যত্যয় না। এটাই বলবো যে আপনার বাইলজ অনুযায়ী হয়েছে, যে যেটা হওয়ার সেটাই হয়েছে। পরবর্তীতে হয়তো কাউকে আবার স্পেশাল কনসিডারেশনে, খেলাটা হওয়ার আগে থেকেই সবাই জানতো যে এই খেলাটা হবে না, এটাও কিন্তু একটা ব্যাপার যে এই খেলাটা খেলবে না, তারা হবে না, এটা আমরাও জেনেছি বা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি। কিন্তু
ফুটবল ফেডারেশনের বা লিগ কমিটির কিন্তু প্রস্তুতিটা পূর্ণাঙ্গই ছিল। মাঠে রেফারি গিয়েছে, বল বয়রা ছিল, ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, রেফারি খেলার নিয়ম অনুযায়ী যতক্ষণ মাঠে অপেক্ষা করার পুরো টাইমটাই অপেক্ষা করেছে, তারপর তার খেলার বাঁশি বাজিয়ে সে ফিরে এসছে। তো সুতরাং আমার মনে হয় যে লিগ কমিটি এই ক্ষেত্রে কোনো ভুল করেছে বলে আমার মনে হয়। লিগের একটা ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছিল যে ম্যাচটা পাতানো কিনা, আমি বলছি। তো সেই জায়গাতে বলা হয়েছিল যে আমরা প্রশ্ন করেছিলাম সাংবাদিকরা যে আপনারা যে ট্রফিটা দিলেন, তো ওই ম্যাচের রেজাল্টটা কি হলো? তো ওই ম্যাচের তো কোনো শুরু হওয়া হয় নাই। আমি এই কারণে বলছি যে বায়োলজির যে বিষয়গুলো বলছি আর কি, যে ফুটবল ফেডারেশন অনেক ক্ষেত্রে যে ক্লাব স্টেক হোল্ডারের স্বার্থগুলো এতভাবে জড়িত যে চাইলেও অনেক কিছু করতে পারে না বাংলাদেশের বাস্তবতায়। সেক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে যে বাংলাদেশের পেশাদার লিগ কমিটির যে কমিটিটা হবে, এটার সাথে কোনো ক্লাব স্টেক হোল্ডার থাকবে না, একদম নিরপেক্ষ একটা বডি দিয়ে এই লিগটা চালানো উচিত। তাহলে হবে কি, কোনো ক্লাবই এর থেকে বেনিফিট নেওয়ার যেই সুযোগটা, সেই জায়গাটা আস্তে আস্তে কমে আসবে, একদম প্রথম ধাপে না। তাহলে ওই কাজটা সে করতে পারবে যে আমি তো কোনো ক্লাবের না, আমার কোনো দায়বদ্ধ নাই, অথবা আমি একটা সিদ্ধান্ত দিতে পারবো। ওই জায়গা, ওই পেশাদারিত্বের জায়গাটায় বাফুফের আসা উচিত। এটা তো আসলে ক্রিকেটেও নাই, হকিতেও এটা ইংল্যান্ড ক্রিকেট, ইংলিশ ইংলিশ ফুটবলে আছে। এটা করা আসলে জামিল ভাই যেভাবে বলছিলেন বিষয়টুকু, ফুটবল ফেডারেশনও কিন্তু আপনার ক্লাবগুলিকে বাদ দিয়ে আপনার এই লিগ কমিটিটুকু তৈরি করেছিল। প্রাথমিক অবস্থায় যদি আপনারা দেখে থাকেন, এবারে ইলেকশনের পরে যে কমিটিটা হয়েছিল, তাহলে ক্লাবের প্রতিনিধিরা ছিলেন না। তো পরবর্তীতে ক্লাবগুলির চাপের মুখেই আপনি বলতে পারেন যে আপনার তাদেরকে আগের কমিটিতে ছিল, এই কমিটিতে থাকবে না, সেটার জন্য আবার তাদেরকে সংযুক্ত করতে হয়েছে। আসলে একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি রূপু, এটা ক্লাবের প্রতিনিধি বাদ দিয়ে করাটা একটু ডিফিকাল্ট, কারণ এটা পরিচালনা করতে হবে। তো এই লিগটা তো পরিচালনা করতে হবে, নিরপেক্ষ ব্যক্তিরা যাদেরকে কারা আসবে সেখানে আমি জানি না, বাট যারা আসবে তাদের কিন্তু ওরকম অভিজ্ঞতা থাকবে বলে আমার মনে হয় না। যারাই এইসব ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে আপনারা সবাই কিন্তু কোনো না কোনো ক্লাবের সঙ্গে জড়িত। সুতরাং নিরপেক্ষ একটা কমিটি গঠন করা, মানে ক্লাব প্রতিনিধি বাদ দিয়ে, এটা কিন্তু আসলে খুব কঠিন। ওই প্রফেশনাল লিগে যারা সংশ্লিষ্ট নয় এরকম বেশ কয়েকজনকে আপনার রহিম ভাই, জাহাঙ্গীর, শওকত আলী খান জাহাঙ্গীর, জাকির, যারা বা এরকম 5 জনের একটা তৈরি করা হয়েছিল। পরবর্তীতে বাকিরা এসে সংযুক্ত হয়েছে ক্লাব প্রতিনিধি হিসাবে। তো যারা একটু মানে এভাবে চিন্তা ছিল, এরকম যদি মিক্সও করা যায়, যে বেশিরভাগই আপনার সেক্ষেত্রে প্রশ্নগুলো উঠবে না, মানে এটার যে চেয়ারম্যান হবে সে একটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাটা রাখবে, যে তার তো কোনো ক্লাব নেই, সেখানে অন্য কেউ ভেটো, ক্লাব থেকে কেউ এসে ভেটো দেবে না। আপনি যখনই শুনেন বাংলাদেশের এই ফুটবলে ম্যাচ পাতানো বাকি, এটা কিন্তু নতুন ঘটনা না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা 1-2টা ম্যাচ এমনি ফেভার পায়। তো সেই এটা একেবারে নতুন। সেই জায়গা থেকে যে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবলকে এগিয়ে নিতে হলে তো পেশাদারিত্বে যেতে হবে। ক্লাবগুলোকে বাফুফের সাথে আরও সম্পৃক্ততা বাড়াতে হবে, কারণ আপনারা বারবার বলেন যে ফেডারেশন তো প্লেয়ার তৈরি করে না, প্লেয়ার তৈরি করবে তো ক্লাব। যেমন আজকে আবাহনী বা মহোদয়ের যদি একটা একাডেমি থাকতো, তাহলে এখান থেকে তো অনেকগুলো প্লেয়ার আসতো না। আপনি যেটা বলছেন যে ব্যাকআপ প্লেয়ার নেই, এমএলই একটা স্ট্রাইকার, আরও প্লেয়ার নেই, তো এগুলো করবে কারা? এগুলো করবে তো ক্লাব। এই জায়গায় বাফুফে অ্যান্ড ক্লাবের সাথে একটা কম্বিনেশন হবে যে তোমরা এই কাজগুলো করো, আমরা তোমাদেরকে সাপোর্টগুলো দিব। আদারওয়াইজ তো আপনার বিদেশি প্লেয়ারের উপর কেন নির্ভরশীল? বিদেশি প্লেয়ারের উপর নির্ভরশীল কেন? আপনার ব্যাকআপ প্লেয়ারের সংখ্যাটা কম। ফুটবল ফেডারেশন এটাকে আপনার মাথায় রেখে এইজ গ্রুপের একটা টিম কম্পালসারি করেছে, কিন্তু যদিও 2-1টা ক্লাব এর আগের খেলাগুলোতে গত কয়েক বছরে যেটা হয়েছে আন্ডার-16 এটাই অংশ নেয়নি। তো এবার আবার যে 4 বছরের ক্যালেন্ডার ডিক্লেয়ার করা হয়েছে, এখানে কিন্তু আন্ডার-18 আন্ডার-19 খেলতে হবে, এরকম কম্পালসারি করেই আপনার সিদ্ধান্ত দিয়েছে। আমি আশা করব যে ক্লাবগুলি ফুটবল ফেডারেশনকে সহায়তা করবে। আর আবাহনীর ক্ষেত্রে যদি বলতে হয় যে আপনার যে আন্ডার-16 যে খেলেছে এর আগে, সেই খেলা থেকে আমরা যাদেরকে মনে করেছিলাম আগামীর হয়তো আবাহনীতে খেলার মতো যোগ্যতা রাখবে, এরকম 4টা খেলোয়াড় আমাদের এখন মূল টিমের সাথে আছে। আমরা একবারে সময়ের শেষ দিকে আমরা একটু ক্রিকেটে ফিরতে চাই। আমরা হকিটা আরেকদিন আলোচনা করব। আমরা একটু ধোনির ধোনি যেহেতু ওয়ানডে এবং টি-20 থেকে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, আমরা দর্শক উইলা স্পোর্টসে আমরা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে একটা ট্রিবিউট দিচ্ছি। আমরা একটা প্রতিবেদন দেখব। চিটাগাংয়ে বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম বলেই যে 0 রানে আউট, কে জানতো সেই ধোনির হাত ধরেই ভারত লাভ করবে টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আইসিসি ওয়ার্ল্ড কাপের মতো অসামান্য সব অর্জন।
ধারাবাহিক পারফরমেন্সে পুরস্কার হিসেবে 2007 সালে আইসিসি ওয়ার্ল্ড টি-20তে অধিনায়কের দায়িত্ব পান মাহি। প্রথম অ্যাসাইনমেন্টেই ফাইনালে পাকিস্তানকে 5 রানে হারিয়ে ভারতকে এনে দেন প্রথম টি-20 শিরোপা। এরপর আর পিছে তাকাতে হয়নি। ওই বছরই ওডিআই দলের নেতৃত্ব আসে তার হাতে, আর টেস্ট ক্যাপ্টেন্সি পরের বছর। অধিনায়ক হিসেবে ধোনি ভারতকে 2 হাত ভরেই দিয়েছেন। 199 ওডিআইতে তার নেতৃত্বে জয় 110টিতে, টি-20তে 72 ম্যাচে এই সংখ্যা 41, আর টেস্টে 60 ম্যাচে 27 জয় আর ড্র 15টিতে। 2009 সালে ভারত প্রথমবার ধোনির হাত ধরে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নেয়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া আসরেও বেশ সফল এই ঝাড়খণ্ড তারকা। আইপিএলে 2010 এবং 2011 মৌসুমে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয় তারই নেতৃত্বে। এছাড়াও 2010 এবং 2014 সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-20 শিরোপা সমৃদ্ধ করে তার অর্জনের খাতা। সবচেয়ে বড় প্রাপ্তিটি 2011 সালে। দীর্ঘ 28 বছর পর ধোনির হেলিকপ্টার শটে ভারত 7 পায় দ্বিতীয় ওডিআই বিশ্বকাপ জয়। ওয়ানডে, টেস্ট এবং টি-20 মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে এসেছে 15,000-এরও বেশি রান। এমন পারফরমেন্সের পুরস্কারও তার ঝুলি ভর্তি। 2008-2009 সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার, রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী তারই প্রমাণ। কপিল দেবের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ভারতীয় সেনাবাহিনী ধোনিকে দিয়েছে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক। 2014 সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এবছর 4 জানুয়ারি ওডিআই এবং টি-20-র অধিনায়কত্বের পদ ছেড়ে সরে দাঁড়ান ক্যাপ্টেন কুল। সামনের দিনগুলোতে নিউজ 24-এর পক্ষ থেকে ধোনির প্রতি রইল শুভেচ্ছা। দর্শক, মহেন্দ্র সিং ধোনির কেরিয়ার নিয়ে একটি রিপোর্ট আমরা দেখছিলাম। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা কথা বলবো জামিল ভাই, দ্বিতীয় যে টি-20 ম্যাচটা আছে আগামীকাল, এটাতে আসলে কেমন সম্ভাবনা দেখছেন? মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা পর্যায়ে বলেছেন যে বাংলাদেশের এখনো জয় ফেরার সামর্থ্য আছে। হ্যাঁ, অবশ্যই সামর্থ্য অবশ্যই বাংলাদেশের আছে। আপনি দেখেন, আমরা প্রথম টি-20তে 30 রানে 4 উইকেট, টপ 4 ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু দলটি 141 রান করেছে। সুতরাং আমাদের যে সামর্থ্য আছে এখান থেকে বোঝা যায়। আমাদের টপ অর্ডাররা যদি ভালো ব্যাট করে, আর আমাদের যেটা দদুল একদম শুরুতেই বলেছে যে বোলিংয়ে ছোট ছোট স্পেড, বৈচিত্র্যময় বোলিং যদি আমরা করতে পারি, অবশ্যই এই ম্যাচেও আমাদের সম্ভাবনা আছে। আমরা যদি এই স্কোরটা 170-80 যদি আমরা করতে পারি এবং সাথে যদি ভালো বোলিং ভেরিয়েশন থাকে, আমার মনে হয় যে আমাদের অবশ্যই জয়ের সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশ কিন্তু এখন আর সেই আগের দল নেই। বাংলাদেশ কিন্তু সবসময় জয়ের জন্য মাঠে নামে। দলটা যদি একটা স্পিরিট নিয়ে সম্পূর্ণ নিজেদেরকে ঢেলে দেয়, ব্যাটসম্যানরা যদি তাদের যে লেভেল, সেই লেভেল অনুযায়ী যদি তারা পারফর্ম করতে পারে, অবশ্যই আমাদের জয়ের সম্ভাবনা আছে। দদুল ভাই, জামিল ভাই তো বললো টি-20 হচ্ছে কে জিতবে কে হারবে এটা আগাম প্রেডিক্ট করা কঠিন, কারণ খুব ছোট ভার্সনের ক্রিকেট তো, এবং এটা কিন্তু দিনের খেলা। ওই দিন যে ভালো খেলে সেই দলই জিতুক। আমরা চাই যে নিউজিল্যান্ডে বাংলাদেশের সামনে অনেকগুলো সুযোগ এসেছিল, মানে দিনটা বাংলাদেশের ছিল কিন্তু সেটা ধরতে পারে নাই। দ্বিতীয় টি-20টা যেন দিনটি হোক বাংলাদেশের, এই প্রত্যাশা করি। রূপদা, বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো যে আপনার যেহেতু ওয়ানডেতে রেজাল্টটা আমাদের খারাপ হয়েছে, ফার্স্ট টি-20তেও আমরা ভালো করতে পারিনি, আর এই মুহূর্তে আমাদের একটা জয়ের খুবই দরকার, যে আমাদেরকে ফিরে আসার জন্য এই জয়টুকু এই ম্যাচ দিয়েই হোক এবং বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। সেই সাথে ধোনিকে দেখবে না, সেটা আসলে একটা কষ্টের হবে। সে বলতে পারেন যে 1 নাম্বার ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিশ্ব ক্রিকেটে। তো হয়তো এখন এই দায়িত্বটুকু অন্য কাউকে নিতে হবে। দদুল ভাই, ধোনিকে নিয়ে একটা ধোনির শুরুটা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। ওই দিন আমি মাঠেও ছিলাম, যে ম্যাচটা সৌরভ গাঙ্গুলি তাকে খেলালো, বাংলাদেশ ম্যাচটা জিতলো। ধোনি 2007 সালে ভারতকে টি-20 ট্রফি দিয়ে টোটাল ভারতীয় ক্রিকেটের কাঠামোটাই পাল্টে দিয়েছিল। এবং তারা বলে থাকে যে 2007-এর পরে ভারত ক্রিকেট হলো কর্পোরেট ক্রিকেটের ভিতরে প্রবেশ করে আর কি, মানে ভারতীয় ক্রিকেটের যে আত্মপ্রকাশটা ঘটে 2007 ছিল বা ভারতীয় ক্রিকেটের জন্য টার্নিং পয়েন্ট। এরপর 2011-তে মুম্বাইতে আমাদের সামনে ছক্কা মেরে তার দলকে চ্যাম্পিয়ন করালো। মাইক বিয়ারলির পরে ধোনিকে বলা যায় আধুনিক ক্রিকেটে যে একজন সফল অধিনায়ক, যার হাতে এতগুলো সাফল্য এসছে। এবং এরকম একটি সফল অধিনায়ককে এই অনুষ্ঠান থেকে স্যালুট ছাড়া আর কিছুই বলার নেই। এবং একটা জিনিস এখানে মনে রাখতে হবে সবাইকে, ধোনি একমাত্র অধিনায়ক ওয়ার্ল্ড ক্রিকেটে, একমাত্র অধিনায়ক যার নেতৃত্বে
একটি দেশ সব কয়টি বিশ্ব শিরোপা জিতেছে, Right. টি-20 ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, সব রকম ওয়ার্ল্ডের যত সেরা ট্রফি আছে ক্রিকেটে সব জিতেছে ভারতের হয়ে একমাত্র অধিনায়ক, এবং সারা ক্রিকেট বিশ্বে একমাত্র অধিনায়ক যে সবগুলি ট্রফি জয় করেছে, এবং কোন ট্রফি তো একাধিকবার জয় করেছে, যেমন টি-20 সে 2বার জয় করেছে কিন্তু, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও সম্ভবত সে 2বার জয় করেছে। IPL ও মনে হয় এরকম। সুতরাং এরকম একজন অধিনায়ক, সফল। তাকে আসলে মানে আমার হ্যাটস অফ টু হিম, অনেক অনেক অভিনন্দন। অনেক আমরা তাকে মিস করব এখন, আমরা মিস করব তার যে অধিনায়কত্বটুকু। ধন্যবাদ আজকে উই লাভ স্পোর্টসে সময় দেওয়ার জন্য। আমরা ফুটবল, ক্রিকেট এবং হকি নিয়েও আমরা আলোচনা করতাম। হকির আলোচনাটা আরেক দিনের জন্য জামিল ভাই, দুদুল ভাই রেখে দিলাম, রূপদা। তো আমরা আবারও কোনোদিন আলোচনায় ফিরবো, এখানেই এই অনুষ্ঠানে দেখা হবে। দর্শক, উই লাভ স্পোর্টসে আজ এই পর্যন্তই। কাল অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব উই লাভ স্পোর্টসে। দেখতে থাকুন নিউজ 24।